তা আজকে আমরা আরেকটু অ্যাডভান্স যে ইয়েগুলো সেগুলো দেখব। তো তার মধ্যে রয়েছে আমরা গতদিন একটা কাজ করছিলাম, সেইটা দেখছেন? আচ্ছা, এখানে বের করি। আজকে কি বার? বুধবার। আচ্ছা, এর মধ্যে কিছু আছে কোনোটার মধ্যে? আচ্ছা, সমস্যা নেই, আজকে আমরা নতুন করে একটু শিখি। কোন একটা টেমপ্লেট যখন আমরা তৈরি করব তখন সেই টেমপ্লেটের অনেক কিছু ডাইরেকশন আছে। তার মধ্যে রয়েছে সিএসএস এর কাজ আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের আমরা স্টাইলিং যুক্ত করব। সেই স্টাইলিং এর মধ্যে আজকে আমরা দেখব যে আরো কিছু ট্যাগ কিভাবে শেখা যায়, আর সিএসএস এর কাজটা দেখব যে সিএসএস দিয়ে কি করে, কিভাবে করতে হয়। তো ঠিক একইভাবে একটা ফোল্ডার করে নেই, নাম দিলাম টেস্ট ওয়েবসাইট। এইখানে ঠিক একইভাবে যেভাবে করছিলাম ইন্ডেক্স এইচটিএমএল। আচ্ছা, ইন্ডেক্স এইচটিএমএল করলাম, ওপেন উইথ ব্র্যাকেটস করে এখানে ঠিক একইভাবে এইচটিএমএল, তারপরে হচ্ছে হেড, এরপরে হচ্ছে বডি, যেভাবে আমরা করেছিলাম এর আগে। এখানে হচ্ছে টাইটেল, দিস ইজ টাইটেল। এখানে আমরা একটা ট্যাগ লিখলাম হেডিং 1। আচ্ছা, এই ব্র্যাকেটসে একটা এডিটর আছে। গুগল ক্রোম যদি ইনস্টল থাকে কম্পিউটারে, অবশ্যই আপনার গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স সবগুলো থাকবে। একটা ওয়েবসাইট শুধু একটা ব্রাউজারের জন্য না, সব ব্রাউজারে টেস্ট করতে হবে। তো এখানে একটা আছে লাইভ প্রিভিউ, আপনি চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারেন। লাইভ প্রিভিউটা অনলি গুগলের যে ক্রোম, গুগল ক্রোমে কাজ করবে। এখানে ডাইরেক্টলি দেখা যাবে যে কুইকলি আপনি যদি ওই ফাইল ওপেন না করে দেখতে চান, সেক্ষেত্রে এভাবে দেখতে পাবেন। এইচটিএমএল ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা খুব ইজিলি এটা দেখতে পারবো। তো এখানে ক্লিক করলেই সাথে সাথে প্রিভিউ দেখা যাবে। তো এখন আমরা চাচ্ছি যে এই যে এখানে আমি হচ্ছে ওপেন উইথ ফায়ারফক্স, এখানে আমি হচ্ছে একটা এখানে নিলাম, হেডিং নিলাম। তো এই হেডিংটার সাইজটা কিন্তু কম্পিউটার ডিফাইন করে দিয়েছে, আমি কিন্তু ডিফাইন করে দেই নাই। কালারটাও কম্পিউটার ডিফাইন করে দিয়েছে। তো এখন কোনো একটা ওয়েবসাইটের কালার সাইজ এরকম হবে না, চেঞ্জ হবে। তো সেই চেঞ্জগুলোর জন্য আমাদের আলাদা একটা ডাইরেকশন ব্যবহার করতে হবে। তো আমাদের কালারগুলো ব্যবহার করার জন্য, আমাদের ডাইরেকশনগুলো ব্যবহার করার জন্য আমরা এখানে ব্যবহার করব সিএসএস। ওই যে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রকারের হয়। এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন রড, একটা বিল্ডিং এর রড, সিমেন্ট, ইট এগুলো দিয়ে স্ট্রাকচার করা হয়। এখন আপনি কোন রুমে কি কালার করবেন, তারপরে কোন রুমের স্পেসিং কত হবে, এটা আপনাকে কিন্তু অন্য জায়গা থেকে আলাদা ডিফাইন করতে হচ্ছে। তো সেটাই হচ্ছে এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে কোথায় কোন কন্টেন্ট যাবে এটা নির্ধারণ করা হয়। আর সিএসএস হচ্ছে এভরিথিং। আপনার সিএসএস এর ব্যাপকতা অনেক বেশি, এইচটিএমএল এর ট্যাগ অনেক কম, সিএসএস এর কিন্তু মানে যেই এলিমেন্টগুলো অনেক বেশি। এই জিনিসগুলো মোটামুটি আমাদের শিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট। আপনি যদি গুগলে লেখেন সবচেয়ে ভালো হবে জানার জন্য যে ডিফাইন সিএসএস লিখে সার্চ করলে আপনাকে গুগল বলে দিবে যে হচ্ছে সিএসএস কি জিনিস। আচ্ছা, এখানে হচ্ছে স্টু দিতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আপনি পাবেন এই যে উইকিপিডিয়াতে ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা দিয়ে কি করে? স্টাইলিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ ফর ডিসক্রাইব দ্য লুক অ্যান্ড ফরম্যাটিং অফ এ ডকুমেন্ট রিটেন ইন মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মার্কআপ ল্যাঙ্গুয়েজে যেটা লেখা হচ্ছে সেটা কেমন দেখাবে সেটার জন্য আমরা সিএসএস ব্যবহার করতে পারি। আচ্ছা, তো কোনো একটা সিএসএস ফাইল দুই রকমভাবে ব্যবহার করা যায়। সিএসএস ল্যাঙ্গুয়েজটা আমরা দুই রকমভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে লিস্ট অফ ডাইরেকশন, একটা ফাইলে সেভ করে রাখলাম, সেটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যেখানে যেই ডাইরেকশন লাগবে সেখানে সেটা দিয়ে দিলাম। অর্থাৎ সেটা হচ্ছে যেমন প্রতিদিন অফিসে আসো, এটা আমি হচ্ছে একবার বলে দিলে সে হচ্ছে প্রতিদিন অফিসে আসবে। আর তার সাথে দেখা হলে বললাম যে অফিসে আসো, দেখা হলে বললাম অফিসে আসো, এরকম। তো একটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট, যেটা আমরা সব টোটাল যে ডাইরেকশনগুলো একটা ফাইলের মধ্যে সেভ করে রাখবো।
আরেকটা হচ্ছে ইন্টারনাল স্টাইল শিট, যেখানে যেটা লাগে সেখানে সেটা ব্যবহার করব এরকম। তো আমরা দুইটাই শিখবো। প্রথমে আমরা ইন্টারনাল স্টাইল শিটটা দেখি যে কীরকম। মনে করেন আমার এখানে আমি চাচ্ছি যে হেডিং 1কে একটা ইন্টারনাল স্টাইল শিট দিব। আপনি এই বডি থেকে শুরু করে টোটাল যত এলিমেন্ট আছে সব এলিমেন্টকে আপনি ইন্টারনাল স্টাইল শিট দিতে পারবেন। অর্থাৎ আমি চাইলে বডিকেও দিতে পারবো, হেডিং 1কেও দিতে পারবো, কিন্তু টাইটেলকে দিতে পারবো না, হেডকে দিতে পারবো না, HTML-কে দিতে পারবো না। অর্থাৎ আমাদের CSS হচ্ছে ভিজুয়াল, অর্থাৎ ইউজার যেটা দেখবে সেটাই হচ্ছে CSS। HTML এর মার্কআপ যেমন এই হেডিং ট্যাগের মধ্যে এমন অনেক কিছুই ব্যবহার হতে পারে যেটা ইউজার দেখবে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে এটা। তো আমি যদি এখানে স্টাইল দিতে চাই সেক্ষেত্রে এখানে জাস্ট একটা স্পেস দিতে হবে। আমরা যেভাবে অ্যাট্রিবিউট লিখি সেভাবে এখানে স্টাইল এখানে দেখবেন চলে আসছে। এন্টার দিলে আপনার ওই যে অ্যাট্রিবিউটের ইকুয়াল, ডাবল কোটেশন সব চলে আসবে। তো এখানে আমি লিখতে পারি যে আমি কি চাচ্ছি। তো CSS এর ল্যাঙ্গুয়েজ লেখার একটা নিয়ম আছে, যেমন HTML এর নিয়ম আছে, ট্যাগ দিয়ে শুরু করবেন, আপনার কন্টেন্ট দেবেন, শেষ করবেন, অথবা সিঙ্গেল ট্যাগ হলে সেটা শুরু হয়ে শেষ হয়ে যাবে, এরকম আছে। CSS এর হচ্ছে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করার পরে, যেমন আমরা কোন এলিমেন্টটাকে এখানে সিলেক্ট করছি, হেডিং 1কে সিলেক্ট করার পরে আমি কি করতে চাই সেটাই আমাকে বলে দিতে হবে। প্রত্যেকটা লেখার পরে আমাকে এখানে হচ্ছে সেমিকোলন দিয়ে সেটাকে পৃথক করে দিতে হবে। এটা নিয়ম হচ্ছে, যেমন আমি চাচ্ছি যে কালার দিতে হবে ইস্টু মানে হচ্ছে আমার কালার হচ্ছে আমার CSS এর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটার নাম। ইস্টু দিয়ে আমি ডাইরেকশন নামটা শেষ করলাম। এবার আমাদের ভ্যালু, অর্থাৎ আমি কি চাচ্ছি, কালার আমি কি চাচ্ছি। কালার দুই ভাবে দেওয়া যেতে পারে, একটা হচ্ছে হেক্স কোড আর আরেকটা হচ্ছে কালারের নাম। তো যতগুলো কালারের নাম আছে, রেড, গ্রিন, ব্লু, কিন্তু আমি যদি এই কালারের এক্স্যাক্ট এই কালার চাই, যে আমাদের দেওয়ালের যে কালারটা আছে আমাদের অফিসের, এটা যদি চাই, এই কালারটা কিন্তু কোনো নাম নাই, কারণ একটু শেড হতে পারে, একটু মানে বিভিন্ন প্রকারের হতে পারে, এত কালারের নাম কিন্তু নাই। মানে অনেক কালার, লাখ লাখ কোটি কোটি কালার আছে। হয়তো এখানে হচ্ছে মোবাইল কিনতে গিয়ে দেখতে পারবেন যে ওইখানে দেওয়া থাকে যে এত 65,000 কালার সাপোর্টেড, এরকম আর কি। তো যেগুলো হচ্ছে আমরা নাম দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। রেড মানে রেডের কোনো ইয়ে নাই, রেড হলেই বুঝতে হবে এটা লাল এই কালারের। তো সেক্ষেত্রে আমি যদি এখানে রেড দিয়ে দিই, এই হচ্ছে আমাদের CSS লেখার নিয়ম। তো আমি এখানে একটা ডাইরেকশন দিলাম, একটা ডাইরেকশন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডাইরেকশনের নাম, দেন ইস্টু, তারপরে দিতে হবে হচ্ছে আপনার ভ্যালু, অর্থাৎ আপনি কি চাচ্ছেন। তো এবার আমি যদি এটা দেখতে চাই, এখানে রিফ্রেশ করলে দেখতে পারবো যে আমাদের এই যেই লেখাটা সেটা লাল হয়ে গেছে। এইভাবে আপনি যদি মনে করেন রেড, গ্রিন, না ওইটা লাইটিং না, ওইটা রোদ আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে কালার দিলাম হচ্ছে গ্রিন, অর্থাৎ এখানে গ্রিন হয়ে গেল। আচ্ছা, হেক্স কালার কোড আমি এত পাবো কোথায়, হেক্স কালার কোড পাবো? তো কালার কোডের হচ্ছে, আপনি যদি ফটোশপ ইউজ করেন, অবশ্যই ওয়েব ডিজাইন করতে হলে ফটোশপ ব্যবহার করতে হবে। ফটোশপ যদি ব্যবহার করেন, আপনি যে কোনো কালার এখান থেকে পেতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে যে কালার পিকারটা আছে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারছেন। সাপোজ আমি এই কালারটা দিতে চাই, এখানে যেখানে নেব সেই কালারটার এই যে একটা হ্যাশ দিয়ে যে হেক্স কোড আসছে, এইটাই হচ্ছে সেই কালারের মান, অর্থাৎ কালারের কোড। তো এইটা কপি করব, কপি করার পরে এবার আমি এখানে কালার হ্যাশ, আমার যে মানে 6টা বর্ণ দিয়ে যে কালারের কোডটা, এটা দিলে এখন যদি আমি রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের ওই কালারটা হয়ে গেছে। অর্থাৎ কালার আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা ডিফল্ট একটা ফন্ট সাইজ পাচ্ছে। আমি যদি মনে করি যে আমার মতো করে ফন্ট সাইজ হবে, সেক্ষেত্রে এখানে আরেকটা ডাইরেকশন আমাকে লিখতে হবে। একটা ডাইরেকশন আমি লিখলাম, আরেকটা ডাইরেকশন লিখতে হলে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে ওইটাকে পৃথক করে তারপরে এবার আমি লিখলাম ফন্ট সাইজ, আমি দিলাম 50 পিক্সেল। তো এখানে আমি যদি যাই, ফন্ট সাইজ 50 পিক্সেল, মানে এটা 50 পিক্সেলের ফন্ট সাইজ হলো। এভাবে আমি হচ্ছে কোনো একটা এলিমেন্টকে এভাবে স্টাইলাইজ করতে পারি। বিভিন্ন প্রকারের CSS এর স্টাইলাইজ আছে, আমরা আস্তে আস্তে দেখবো সেগুলো। তো এখানে আমি আবার বোঝাই বলি যে কোনো একটা এলিমেন্টকে স্টাইল শিট দেওয়ার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে ইন্টারনাল স্টাইল, আর একটা নিয়ম হচ্ছে এক্সটার্নাল স্টাইল। এক্সটার্নাল স্টাইল হচ্ছে বিভিন্ন কমান্ডগুলো একটা ফাইলের মধ্যে সেভ রেখে সেটাকে HTML এর সাথে পাইয়ে দিতে হবে। আর আরেকটা স্টাইল হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে নির্দিষ্ট করে সেখানে স্টাইলটা লেখা, সেটা হচ্ছে কি ইন্টারনাল না এক্সটার্নাল বলেন তো? ইন্টারনাল, অর্থাৎ ওইটা ওর মধ্যেই থাকছে, অন্য কোনো ফাইলে যাচ্ছে না। আর এক্সটার্নাল কোনো ফাইল থেকে আসলে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্টাইল। তো এইভাবে, আচ্ছা,
তো আমরা দেখলাম যে এখানে দুইটা আমরা এখানে ব্যবহার করছি। আচ্ছা, আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিতে পারি চাইলে, ঠিক আছে এখন? আচ্ছা, তো এখানে আমি হচ্ছে এখানে দিলাম হেডিং এর একটা স্টাইল। আমি যদি মনে করি আরেকটা আমি এখানে দিতে চাই, মনে করেন আমি এখানে নিলাম H2, এখানে দিলাম যে হেডিং 2, একে যদি আমি স্টাইল দিতে চাই, তো আমরা ইন্টারনাল স্টাইল শিট শিখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে এক্সটার্নাল স্টাইল শিট আমরা ব্যবহার করতে পারি। এক্সটার্নাল স্টাইল ব্যবহার করার যে নিয়মটা আমি কি বলেছি, যে আমার কমান্ডগুলো অন্য একটা ফাইলের মধ্যে সেভ করতে হবে। আচ্ছা, অন্য একটা ফাইলের মধ্যে সেভ করতে হবে, সেই ফাইলের এক্সটেনশন হবে আমার হচ্ছে দিলাম স্টাইল ডট সিএসএস, এটা হচ্ছে সিএসএস ফাইল হলো। এবার আমি এখান থেকে যাব ওপেন উইথ ব্র্যাকেটস, তো এখানে আমি সিএসএস লিখবো। তার আগে এই ফাইলটার সাথে এই ফাইলের একটা রিলেশন থাকতে হবে, তা নাহলে যেমন আমরা ইমেজ নিয়ে আসার সময় কি করলাম, ওই ফোল্ডারেই একটা ইমেজ থাকলো, সেই ইমেজকে ইমেজ এসআরসি করে দিলাম, তাই না? তো এখানেও কিন্তু আমাকে সেই HTML এর ফাইলের সাথে রিলেশন করে দিতে হবে। এটা তো আর এমন না যে সিএসএস ফাইল পেজের নির্দিষ্ট একটা জায়গাতে শো করবে, এরকম তো না, জাস্ট সে কাজ করবে, অর্থাৎ তার সাথে রিলেশন করায় দিতে হবে। তো সেই জন্য আমরা এখানে করতে পারি লিংক। লিংক এখানে আমি হচ্ছে দিব রিল, অর্থাৎ রিলেশন, এখানে স্টাইল শিট, অর্থাৎ এখানে আমি হচ্ছে লিংক রিলেশন স্টাইল শিট, তারপর হচ্ছে টাইপ টেক্সট সিএসএস, অর্থাৎ টেক্সট সিএসএস আমরা ইউজ করছি। যদি HTML5 এগুলো লাগে না, তারপর আপনাদের 4.1 থেকে শুরু করছি, এই জন্য এগুলো দেখা লাগবে। তারপরে এবার আপনি এখানে দেন যে আপনার ফাইলটা কোথায় থেকে আসছে, অর্থাৎ হ্যাঁ HREF, অর্থাৎ আপনার যে ফাইলটা, অর্থাৎ এখানে সেই ফাইলটা দিতে হবে স্টাইল ডট সিএসএস। অর্থাৎ এখানে কিন্তু লিঙ্কের তিনটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করছি। প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে লিঙ্ক রিলেশন স্টাইল শিট, অর্থাৎ এটা যেহেতু একটা স্টাইল শিট সেহেতু আমরা স্টাইল শিট হিসেবে ব্যবহার করছি। তারপরে হচ্ছে টাইপ টেক্সট সিএসএস, দেন আমরা হচ্ছে কোথা থেকে ফাইলটা লিঙ্কিং করছি সেটাতে HREF মানে হচ্ছে এখানে হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ হচ্ছে আমার কোন ফাইলটা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি সেটা আর কি এখানে দিয়ে দিতে হবে এক্সটেনশন সহ। এক্সটেনশন ছাড়া দিলে কিন্তু এখানে কাজ করবে না। আচ্ছা, তো এখন সিএসএস দিয়ে কাজ করতে হলে আমাদের একটা পেজে তো শুধুমাত্র একটা হেডিং থাকবে না, অনেকগুলো হেডিং থাকবে, অনেকগুলো দেখা যাচ্ছে যে ইমেজ থাকবে। তো আমরা কোনো একটা রুমে যদি লাল রং করতে চাই, মিস্ত্রিকে কি বলবো যে ডান পাশে গিয়ে যেই রুমটা পাবা আমাদের ড্রয়িং রুম, ওই ড্রয়িং রুমের হচ্ছে ডান পাশের দেওয়ালটা লাল রং হবে, এরকম বলে দিব না? যদি আমি বলি যে আমাদের বাড়িতে গিয়ে রং করো, সে এক রুম রং করবে, সে তো খুঁজে পাবে না। তো এই যে কোনো একটা অংশকে আমি স্টাইল করতে চাচ্ছি, সেই অংশটাকে আমাকে নির্বাচন করে দিতে হবে, সিএসএস কে বলে দিতে হবে যে আমি এই অংশটাকে নির্বাচন করছি। তো এটাকে বলা হচ্ছে যে সিএসএস সিলেক্টর। সিএসএস সিলেক্টর হচ্ছে কোনো একটা অংশকে নির্বাচন করে দেওয়া। তো এটা সিলেক্টর দুই প্রকারের আছে, একটা হচ্ছে আইডি সিলেক্টর আর একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর কি, যে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে, যে মনে করেন আপনি দুইটা রং মিস্ত্রিকে পাঠাইলেন, একটা হচ্ছে সিনিয়র রং মিস্ত্রি, সে হচ্ছে খুব ভালো রং করতে পারে, দুইজনকে পাঠিয়ে বললেন যে তুমি হচ্ছে আমাদের বাড়ি গিয়ে রং করে আসো ডান পাশের ওই রুমটা। এখন সিনিয়র রং মিস্ত্রি যদি রং শুরু করে দেয়, জুনিয়র কি ঢুকবে ওখানে? ঢুকবে না। সে সিনিয়রকে একটা প্রায়োরিটি দেবে, একটা সম্মান দেবে, সেই জন্য সে কিন্তু এখানে আর যাবে না। তো সেই জন্য আইডি এবং ক্লাসকে এরকম দুইটা ভাগে ভাগ করা হয়েছে সিলেক্টরকে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। তো আইডিটা হচ্ছে প্রায়োরিটি বেশি, সে কিন্তু একবারই ব্যবহার করা যাবে। একটা আইডি কোনো একটা ওয়েবসাইটে আইডি হতে হবে ইউনিক, ওই আইডির সাথে কোনো আইডি মিলবে না, ওই আইডি একবারই ব্যবহার হবে। আর ক্লাস আপনি অনেকগুলো ইউজ করতে পারেন। তো সেই জন্য আমরা মেইনলি, যেহেতু আইডির লিমিটেশন আছে, হ্যাঁ পাওয়ার বেশি কিন্তু আইডির লিমিটেশন আছে, এই যে লিমিটেশনের জন্য আমরা অলওয়েজ ক্লাস ব্যবহার করব। আর যেখানে আমাদের প্রয়োজন, যেখানে আমরা দেখব যে আমাদের আইডি ইউজ করা দরকার, সেখানে আমরা ইউজ করব। তো কোথায় কোনটা ইউজ করব সেটা আমরা পরে জানবো। আপাতত আপনারা ক্লাস ব্যবহার করেন, আইডির কথা ভুলে যান, মনে করেন আইডি নামে কিছু নাই, আপাতত ক্লাস ইউজ করেন, পরবর্তীতে আইডি দেখা যাবে। তো এখন আরেকটা সিলেক্টর আছে যেটা হচ্ছে ট্যাগ নেম সিলেক্টর।
অর্থাৎ সার্বজনীনভাবে মনে করেন আপনি চাচ্ছেন পেজে যত হেডিং 2 আছে সবগুলোকে সিলেক্ট করব, বা পেজের ওই ট্যাগটা যত আছে সবগুলোকে সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখানে যেমন একটা ট্যাগ আছে বডি, তারপরে আছে H1, তারপরে আছে H2, তাই না? আমি এখানে আরও কয়েকটা H2 নিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি অনেকগুলো H2 নিলাম। তো এখন সিএসএস এ গিয়ে আমি এখানে যদি লিখি H2, অর্থাৎ আমি এখানে H2 লিখলাম, এবার আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে শুরু এবং শেষ করে দিতে হবে যে এইটা সিএসএস কোডগুলো লেখার জন্য। এটা হচ্ছে নিয়ম। ওইখানে যেমন আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম, এখানে আমাদের দুইটা অংশ। একটা অংশ হচ্ছে আমাদের যে আপনার সিলেক্টর, সেইটা তার এবার ব্র্যাকেটের মধ্যে আবার হচ্ছে আমাদের কোডগুলো লিখবো। যেমন আমরা এর আগে লিখেছিলাম যে আমি এখানে কালার দেই, কালার ইয়েলো। তো ইয়েলো কালার দিয়ে এবার আমি যদি এখানে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে যত হেডিং আছে সবগুলোর ইয়েলো হয়ে গেছে। অর্থাৎ আমরা বলে দিয়েছি হেডিং 2, যত হেডিং 2 পেজের মধ্যে থাকবে সবগুলোর কালার ইয়েলো হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না যে সবগুলোর কালার ইয়েলো হোক, আমি নির্দিষ্ট হেডিং 2-কে চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এখানে গিয়ে ক্লাস আমি এখানে দিলাম যে টেস্ট নামে আমার একটা ক্লাস আছে। এখন থাক হেডিং 2 এর কালার ইয়েলো থাক, সবগুলো ইয়েলো হোক, কিন্তু আমি যদি এখানে দেই যে টেস্ট নামে দেই, সেক্ষেত্রে আমি যদি এখানে দেই কালার গ্রিন, তো এখানে কি হবে যে আমরা যেটাকে টেস্ট হিসেবে নিয়েছি সেটার কালার কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। তো আমরা আইডির ব্যাপারটা একটু শিখে নেই। যেমন এটাকে আমি যদি আইডি দিতে চাই, জাস্ট এখানে আইডি নিতে হবে, নিয়ে মাই এটা দিলাম। তো এখন আমি যদি এখানে দেই মাই, তারপরে এখানে দিলাম কালার পিঙ্ক, এখানে কিন্তু ওই যে মাই নামে যে ক্লাসটা নিয়েছি তার কিন্তু একটা ক্লাস আছে টেস্ট নামে। এখন মাইতে যদি দেই, সেক্ষেত্রে আমি যদি এখানে যাই, গ্রিনটা কিন্তু পাবে না, অর্থাৎ আইডিটা হচ্ছে সিনিয়রটাকে সে কিন্তু প্রায়োরিটি দেবে, এই জন্য এখানে কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। তো এইভাবে আরো অনেক সিএসএস দেওয়া যায়, আমরা আস্তে আস্তে সেগুলো দেখবো যে সিএসএস কি দেওয়া যায়, এখানে কেমন করে সিএসএস আরো অনেক শেখা যায়, সেই জিনিসগুলো দেখবো। মেইনলি এখানে ব্যাপারটা হচ্ছে, যেটা আমি আবার প্রথম থেকে বলি, যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি স্টাইল দিতে চান, দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মানে হচ্ছে আপনি আপনার যে কমান্ডগুলো, যেমন এই যে এখানে আমি কমান্ডগুলো একটা ফাইলের মধ্যে সেভ রাখছি, সেই ফাইলটা আমি এখানে লিংক রিলেশন করে দিয়ে দিয়েছি। আর ইন্টারনাল হচ্ছে আমি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যেও ঠিক একইভাবে এখানে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করার এই হচ্ছে দুইটা পদ্ধতি। আপনি যদি সিএসএস ফাইলের মধ্যে করেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার সিলেক্টর দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবেন, এবার এর মধ্যে আপনি লিখবেন। মনে করেন এখানে ইয়েলো, আমি ফন্ট সাইজ দিতে চাই 20 পিক্সেল, তাহলে কি করব, এখানে একটা সেমিকলন দেব, দেওয়ার পরে এখানে দিব ফন্ট সাইজ, এখানে আমি দিলাম 20 পিক্সেল, তাহলে আমাদের এখানে 20 পিক্সেল করে ফন্ট সাইজ হবে। তো এই হচ্ছে আমাদের স্টাইল নিয়ে যে কাজটা, যে স্টাইল শিট লোড করা যে কাজটা, সেটা। এখন তাহলে আমরা দেখলাম যে কিভাবে স্টাইল শিটের কাজ করতে হয়, সিএসএস কিভাবে কাজ করে। কিন্তু এইভাবে এলোমেলো করে কাজ করে কোনো মানে জাস্ট একটা প্র্যাকটিসের জন্য যে আমরা দেখলাম কিভাবে, কিন্তু একটা ওয়েবসাইট তো কখনো এরকম হয় না। এরকম হয় কোনো একটা ওয়েবসাইটে গেলে আমরা কিন্তু এরকম দেখি না। ওয়েবসাইট হবে সাজানো গোছানো। কিরকম, আমরা একটা এক্সাম্পল ওয়েবসাইট যদি দেখি, যে কোনো একটা ওয়েবসাইটই দেখতে পারি, W3 স্কুলস, যে কোনো একটা ওয়েবসাইট আমরা যদি এখানে যাই, এখানে একটা ওয়েবসাইটের কি থাকে, এখানে এই যে এটা হচ্ছে হেডার, তারপরে হচ্ছে এটা হচ্ছে মেনু, আমরা দেখেই বুঝতে পারছি এখানে ক্লিক করলে কোনো একটা জিনিস পাওয়া যাবে। তারপরে আমরা এখানে এইগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ, এখানে হচ্ছে তাদের কন্টেন্টগুলো, তারপরে আছে হচ্ছে ফুটার, এই যে ফুটারে কন্টেন্টগুলো আছে। এই যে ওয়েবসাইটটা ভাগ করে সুন্দর করে দেয়। এখন বলেন এই ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগছে নাকি এটা দেখতে সুন্দর লাগছে? অবশ্যই এটা দেখতে সুন্দর লাগছে। তো আমাদের ওয়েবসাইটের লেআউট সম্পর্কে জানতে হবে, ওয়েবসাইট টেমপ্লেটিং সম্পর্কে জানতে হবে।
সেই জন্য আমাদের কি করতে হবে, আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, এটা কিন্তু ভাগ আছে। কি কি ভাগ আছে? বিভাগীয় অনুযায়ী ডিভিশন, মানে এখানে ডিভিশন করা আছে। তো ডিভিশনের অর্থাৎ 6টা ডিভিশন মিলেই একটা ওয়েবসাইট। তো আমরা যদি এইটাকেও একটা ডিভিশন হিসেবে ধরি, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এই টোটালটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এরকম যদি ধরি, সেক্ষেত্রে আমাদের এইভাবে লেআউট চিন্তা করতে হবে। আমি যদি আপনাদের একটা লেআউট আঁকাই এমএস পেইন্টে, তো মনে করেন এইটা হচ্ছে একটা ব্রাউজার, এটা হচ্ছে আমাদের একটা ব্রাউজার। আমরা হচ্ছে ব্রাউজারের মাঝখানে ওয়েবসাইটটা দেখি, তাই না? কোন একটা ব্রাউজারের মাঝখানে ওয়েবসাইটটা দেখি। তো এখানে হচ্ছে ওয়েবসাইটের কয়টা অংশ থাকে, মনে করেন এইটা থাকলো হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের হেডার। হেডারও আবার অনেক সময় 2টা অংশ থাকে, যেমন এখানে থাকে লোগো আর এখানে থাকে হচ্ছে কল করার জন্য। তো আমরা একটা ব্যানার দিয়ে দিব। তারপরে এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের মেনু। মেনু আবার ভাগ ভাগ থাকে, এই হচ্ছে একটা মেনু, এই হচ্ছে একটা মেনু, এখানে একটা মেনু, এখানে একটা মেনু। এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের মেইন মেনু। তারপরে আমাদের একটা ওয়েবসাইটে থাকতে পারে হচ্ছে ফুটার, অর্থাৎ ফুটারে কপিরাইট website.com এরকম। আর এরপরে একটা থাকতে পারে হচ্ছে, এই পাশে আমাদের থাকতে পারে কন্টেন্ট সেকশন, আর এই পাশে আমাদের থাকবে হচ্ছে সাইড বার। তো একটা ওয়েবসাইটকে এইভাবে ভাগ করা হয়, বিভিন্ন ডিভিশনে ভাগ করা হয়। তো এই ভাগ করাগুলো আমাদের মেইনলি জানতে হবে। তো আমরা যদি এরকমই একটা পেজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যে ইন্ডেক্স এইচটিএমএলটা আছে, এটাতেই আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে বডি থেকে আমাদের শুরু হবে, তাই না? তো আমাদের চিন্তা করতে হবে এইভাবে যে টোটাল যে আমরা একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হচ্ছে একটা ডিভিশন, সেই ডিভিশনকে আবার ভাগ করা হয়েছে। যেমন বাংলাদেশটা হচ্ছে একটা, মনে করেন একটা এলাকার ডিভিশন, তারপরে বাংলাদেশকে ভাগ করা হয়েছে 6 ভাগে। সেই সব ভাগগুলোকেও কিন্তু আবার থানা ওয়াইজ ভাগ করা হয়েছে। থানা আবার চলে গেছে মানে ইউনিয়নে, ইউনিয়ন চলে গেছে আবার হচ্ছে গ্রামে, গ্রাম চলে গেছে আবার এক একটা বাড়িতে, এরকম আর কি ব্যাপারটা। তো আমরা যদি ধরে নেই, সেক্ষেত্রে এখন আমরা যেটা ব্যবহার করব HTML এর মোস্ট পপুলার যে এটা একটা, সেটা হচ্ছে ডিভ। ডিভ দিয়ে একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে হবে। তো ডিভটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব সহজ। তো ডিভ যদি ব্যবহার করতে চান, জাস্ট এখানে ডিভ, তো প্রত্যেকটা ডিভের একটা নাম দিতে হবে, তা নাহলে তো আমরা সিএসএস এ ওইটাকে ডাইরেক্ট করতে পারবো না। যেমন আমরা যদি বলি যে আমি একটা ডিভিশনে আছি, তো কেউ কি আমাকে বাংলাদেশের মধ্যে আমাকে আইডেন্টিফাই করতে পারবে? অবশ্যই পারবে না। তাকে জানতে হবে যে আমি কোন ডিভিশনে আছি। তো সেই জন্য ডিভের নাম দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? ক্লাস, আইডি না, ক্লাস ব্যবহার করব। তো এখানে ক্লাস, তো আমি নাম দিলাম যে টোটাল, মানে ইয়ের নাম দিলাম হচ্ছে মেইন ওয়েবসাইট বা র্যাপার, এই বিভিন্ন ধরনের নাম হয়। আপনারা আস্তে আস্তে নামগুলো শিখে নেবেন যখন আমরা করব। তো মেইন নামে নাম দিলাম। এবার তার বাকি নিচের কন্টেন্টগুলো কিন্তু এই নিচে হবে না, কারণ ওই ডিভিশনের মধ্যে হবে। কোন মানে বাংলাদেশের কোনো একটা ডিভিশন কি ইন্ডিয়ার মধ্যে আছে? অবশ্যই নাই। তো সেই জন্য আমরা এখানে এন্টার দিয়ে দিব। আচ্ছা, দিয়ে এবার আমি এখানে লিখবো যে এর মধ্যে কয়টা ডিভিশন আমি চাই। যেমন কয়টা ডিভিশন আছে এর মধ্যে, আমরা যদি এরকম একটা ওয়েবসাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইটকে চিন্তা করব রো হিসেবে, অর্থাৎ কলাম হিসেবে না, রো হিসেবে চিন্তা করব। তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন এখানে রো আছে 1, 2, 3, 4, 4টা রো আছে। আর রো এর মধ্যে কয়টা করে কলাম আছে সেটা আমরা পরবর্তীতে কলামগুলো আমরা দিয়ে দিব। কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটকে চিন্তা করতে হবে কিভাবে? রো হিসেবে। যেমন এই ওয়েবসাইটের কয়টা রো আছে দেখেন তো। এই নীল এরিয়া, এটা একটা রো 1, এটা হচ্ছে 2, তারপরে এই যে সাদা এরিয়া থেকে এই এরিয়াটা হচ্ছে 3, আর এখান থেকে এই পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে 4। কোনো একটা এরিয়ার মধ্যে অনেকগুলো কলাম থাকতে পারে। যেমন এইটার মধ্যে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, 5টা কলাম। এইটার মধ্যে এটা হচ্ছে মেনু, কোনো কলাম ছাড়া। আবার এটার মধ্যে 2টা কলাম হয়েছে, একটা হচ্ছে মেইন কন্টেন্ট আর একটা হচ্ছে সাইড বার। মেইন কন্টেন্টের মধ্যে আবার ডিভ নিয়ে এসে হচ্ছে এখানে আবার রো আছে, এইটা একটা রো, এই দুটা মিলে একটা রো, এই টোটালগুলো মিলে একটা রো, তারপর এইটা হচ্ছে আরেকটা রো।
অর্থাৎ কলামের মধ্যেও আবার অনেক রো করা থাকতে পারে। পরবর্তীতে যখন আমরা বড় বড় ওয়েবসাইট করব তখন এগুলো আরো ভালো বুঝতে পারবো। এখন জাস্ট আমরা দেখি যে এখানে হচ্ছে আমাদের আছে 4টা ডিভ। তো আমরা আমাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটের মধ্যে নিব হচ্ছে ডিভ, এখানে ডিভ ক্লাস, এখানে আমি প্রথমে নিলাম কি হেডার, তারপরে ডিভ শেষ। এবার হেডারের মধ্যে কিন্তু আর হবে না, অর্থাৎ 4টা হবে হচ্ছে পরপর আবার ডিভিশন এক একটার মধ্যে হবে না। তো এখানে আমি আবার নিব হচ্ছে ডিভ ক্লাস মেইন মেনু, অর্থাৎ আমরা এখানে মেনু নিব, এইটা একটা। তারপরে আসছে হচ্ছে ডিভ ক্লাস, এখানে আমাদের হবে হচ্ছে মেইন কন্টেন্ট। তারপরে আছে হচ্ছে ডিভ ক্লাস ফুটার, অর্থাৎ আমরা এখানে ফুটার নিলাম। তো এখানে আমরা একটা ওয়েবসাইট দেখে নিলাম যে এরকম একটা ব্যানার হবে, এইটা একটা মেইন মেনু হবে, এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট হবে, আর এটা হচ্ছে সাইড বার হবে, আর এটা হচ্ছে ফুটার হবে। তো হেডারের মধ্যে আমাদের কোনো রো এর ভাগ নাই। এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা একটা বড় একটা ব্যানার দিয়ে দিব। মনে করেন আমি চাচ্ছি যে এই ব্যানারটাই দিয়ে দিতে, জাস্ট এটা সেভ করে নেই, সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ। এখানে আমি সেভ করে নিলাম যে ব্যানার নামে, ব্যানার ডট জেপিজি, অর্থাৎ ব্যানারটা আমি চাচ্ছি ওখানে আসুক। তো এখানে আমি এখানে নিব কি ইমেজ সোর্স, এখানে আমরা নিব হচ্ছে ব্যানার জেপিজি, তাহলে আমাদের এখানে হেডারে ব্যানার আসবে। তারপরে হচ্ছে আমাদের যেই সেকশনটা, সেই সেকশনটা হচ্ছে মেইন মেনু। মেনু করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউএলএলআই লিস্ট করতে হবে। আপনারা ইউএলএলআই শেখেন নাই, ইউএলএলআই কি করে করতে হয়। তো এখানে আমি দেখাই, এখানে ইউএলএলআই করতে হলে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, লিস্ট আকারে দেওয়ার জন্য। তো আমরা লিস্ট আকারে নিয়ে সেটাকে সিএসএস দিয়ে মেনুকে রূপান্তরিত করে ফেলবো। তো ইউএল এর মধ্যে হবে হচ্ছে এলআই, এক একটা আইটেম। তো প্রত্যেকটা মেনুতে আবার ক্লিক করলে অন্য জায়গায় যাবে, তাই না? ক্লিক করলে অন্য জায়গায় যাওয়ার জন্য সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর, অর্থাৎ হচ্ছে লিঙ্ক দেওয়ার জন্য। অ্যাঙ্করের যেটা একটা সেটা হচ্ছে এ দিয়ে এপাশে পাশে ঘিরতে হয়, আর মাঝখানে অ্যাট্রিবিউট দিতে হয় যে কোথায় যাবে সেটার ডাইরেকশন এইচআরইএফ, অর্থাৎ হাইপার রেফারেন্স দিয়ে দিতে হয় যে ওখানে ইউজার ক্লিক করার পরে ইউজার কোথায় যাবে। তো আমরা আপাতত ওইটা কোথাও যাইতে দিব না, জাস্ট ওখানে হ্যাশ দিয়ে রাখবো। হ্যাশ মানে হচ্ছে ডেড লিঙ্ক। তো এখানে এ, তারপরে এখানে আমরা হাইপার রেফারেন্স, এখানে আমরা দিয়ে রাখবো হ্যাশ। হ্যাশ মানে হচ্ছে ডেড লিঙ্ক, অর্থাৎ ওখানে লিঙ্কে ক্লিক করলে কোথাও যাবে না, ওখানেই থাকবে। আর এখানে আমরা দিলাম হোম, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটে যে যে মেনু হতে পারে, হোম হতে পারে, অ্যাবাউট হতে পারে। তো আমরা এখন পরে আমার আরো এলআই দরকার, জাস্ট আমি কি করবো, কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিব আমাদের যতগুলো দরকার। যেমন এখানে আমাদের দরকার অ্যাবাউট বা অ্যাবাউট, তারপরে হতে পারে কন্ট্যাক্ট, ভিডিওস, ফটোস, আদার্স, বা যে কোনো ধরনেরই হতে পারে। তো এই হচ্ছে আমাদের একটা আনঅর্ডার্ড লিস্ট। মেইন কন্টেন্টের এখানে আমাদের হবে হচ্ছে কয়টা সেকশন, 2টা সেকশন, অর্থাৎ এখানে একটা হবে কন্টেন্ট আর একটা হবে সাইড বার। তো এখানে আমি ডিভ ক্লাস, এখানে দিলাম যে কন্টেন্ট, ডিভ ক্লাস সাইড বার। তো আমরা এর মধ্যে অবশ্যই কন্টেন্ট দিব, যে কন্টেন্টের মধ্যে থাকবে যে হেডিং 1 দিলাম ওয়েলকাম টু ওয়েবসাইট, আর এখানে একটা প্যারাগ্রাফ দিব। তো এখানে প্যারাগ্রাফ যদি আমি দিতে চাই, আমি প্যারাগ্রাফ নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে একটা ডামি টেক্সট জেনারেটর ওয়েবসাইট। আপনি যদি টেক্সট খুঁজে না পান, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে রাখতে পারেন, অথবা আপনি টাইপ করে দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের কি করলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, বড় একটা প্যারাগ্রাফ। আমি যদি মনে করি 2টা প্যারাগ্রাফ রূপান্তরিত করে ফেলবো, জাস্ট এখানে আমি হচ্ছে একটা পি শেষ করে দেই, আর এখানে হচ্ছে আমি একটা পি শুরু করে দেই, এইটাই, জাস্ট 2টা প্যারাগ্রাফ নিলাম। সাইড বারে আমরা হচ্ছে এখানে কি করব, এখানে আমরা দিলাম যে হেডিং 2, এখানে দিলাম
আদার ওয়েবসাইট লিংক। এখানে আমরা লিস্ট করে আমাদের হচ্ছে এই মেনুটাই থাক, লিস্ট আকারে আমরা এখানে এই যে মেনুটা আছে সেই মেনুটা জাস্ট কপি করে পেস্ট করলাম। এখন এই মেনুটা কিন্তু এর একটু ট্যাব হবে না বলেন? ট্যাব হলে এটা জাস্ট ব্লক করতে হবে, করে একটা করে ট্যাব দিয়ে দিতে হবে, দিলে যেন আমাদের কোড যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। কোড ক্লিন থাকাটা এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট। আপনি যদি অনেক ভালো কোডিং করেন কিন্তু আপনার কোড ক্লিন না, সেই কোড কিন্তু অন্যজন এডিট করতে পারবে না। তো অন্যজন এডিট করতে না পারলে সেই কোডটার কোয়ালিটি থাকবে না, অর্থাৎ কোডটা আপনাকে ভালো হতে হবে। তো আমি এখানে হেডিংটা দিয়ে দিলাম, আর এখানে ইউএল এলআই দিয়ে যে মেনুটা করলাম সেটা দিয়ে দিলাম। আর ফুটারে আমরা জাস্ট একটা টেক্সট এখানে দিয়ে দিলাম, যে প্যারাগ্রাফ দিয়ে যে কপিরাইট আর ফাউন্ডেশন এরকম দিয়ে দিলাম। তো এখন আমরা জাস্ট এই পেজটাকে যদি এখন ভিজিট করি সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের এরকম আসছে। তো এরকম আসবে কারণ আমরা কোনো উইড দেই নাই, ডাইরেকশন করি নাই, এই জন্য এটা এরকম আসবে। তো এখন আমরা যদি এই ওয়েবসাইটটাকে কোনো একটা ওয়েবসাইট কিন্তু আমরা যদি পেজ জুম আউট করি, কোথায় এটা পেজটা কিন্তু মাঝখানে থাকছে, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট অবশ্যই কিন্তু এরকম মাঝখানে দেখা যাবে। তো আমাদের এই ওয়েবসাইটটা মাঝখানে নাই, কারণ এই ওয়েবসাইটটাকে আমরা মাঝখানে এখনো দেইনি। তো আমরা এখানে আমরা অনেকগুলো ক্লাস ব্যবহার করছি, তাই না? এই ক্লাসগুলোকে কিন্তু আমাদের সিএসএস এ গিয়ে সিলেক্ট করতে হবে। তো আমরা আগেরগুলো মুছে দিলাম, এখানে লিখলাম যে আমাদের কি আছে, মেইন আছে, তারপরে কি আছে, হেডার আছে, এরপরে আমাদের কি আছে, মেইন মেনু আছে, তারপরে আছে হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, তারপরে মেইন কন্টেন্টের মধ্যে আছে কন্টেন্টের এরপরে আরেকটা আছে সাইড বার, আরেকটা আছে হচ্ছে ফুটার। অর্থাৎ এই যে এতগুলো নিয়ে আসলাম, আমি যেই নামগুলো ব্যবহার করেছি সেগুলো। এখানে নিয়ম হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে HTML, এখানে থাকবে CSS, ওয়ার্কিং ফাইলের মধ্যে থাকবে। ওয়ার্কিং ফাইলের মধ্যে অন্য ফাইল দরকার না হলে কেটে দিবেন এইগুলো। তো এখানে আমি হচ্ছে জাস্ট এখান থেকে যে মেইনটা কপি করে নিয়ে এসে এখানে দিব। এখন আমার নাম মনে আছে বিধায় আমি এভাবে লিখে গেলাম, অন্য সময় কিন্তু আমাদের এইভাবে কপি করে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের যে ক্লাস নেম সেই ক্লাস নেমের সাথে কপি করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের মেইন মানে হচ্ছে কি টোটাল ওয়েবসাইটটাকে আমি চাচ্ছি যে মাঝখানে নিয়ে আসতে। তো মাঝখানে নিয়ে আসতে হলে এখানে আমাদের কমান্ড দিতে হবে। তো প্রথমে আমরা উইড ডিফাইন করে দেবো। ওয়েবসাইটের উইড দিলাম মনে করেন 700 পিক্সেল, একটা ওয়েবসাইটের উইড দিলাম 700 পিক্সেল। আর এবার আমরা মাঝখানে নিয়ে আসার জন্য মার্জিন 0 অটো। মার্জিন 0 অটো মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে কালার দিতে হয় দুই ভাবে, তাই না? একটা হচ্ছে কালারের নাম, আর একটা হচ্ছে হেক্স কোড। তো কোনো সিএসএস প্রপার্টির অনেকগুলো ভ্যালু থাকতে পারে। যেমন আমি যদি বলি যে হচ্ছে সরো, তার মানে সে যে কোনো দিকেই সরতে পারে। তাকে যদি আবার 4 ভাবে বলতে পারি, ডানে সরো, বামে সরো, সামনে সরো, পেছনে সরো, এরকম সরো বললে টোটালটা হয়ে যায়। তো এখানে মার্জিন মানে হচ্ছে সে সব দিক থেকে মার্জিন হবে। যদি আমি মার্জিন 20 পিক্সেল দেই, টোটাল 20 পিক্সেল মার্জিন হবে। আর যদি বলি যে মার্জিন রাইট, সেক্ষেত্রে ডান দিক থেকে তার হচ্ছে মার্জিন রাইট 20 পিক্সেল হবে, এরকম। তো এখানে আমি মার্জিন 0 অটোর মানে হচ্ছে এইগুলো আবার দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে মার্জিন যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রকাশ হয় কয়টা, 4টা। মার্জিন লেফট রাইট টপ বটম সবগুলো। তো এখানে সেই 4টাকে দুই ভাগ করে প্রথম সংখ্যাটা হয় হচ্ছে মার্জিন টপ এবং মার্জিন বটম, পরেরটা হয় হচ্ছে মার্জিন লেফট এবং মার্জিন রাইট। তো আমি এখানে মার্জিন 0 অটো দিয়ে বললাম যে এই যে আমাদের যে সেকশনটা, এই যে মেইন যে র্যাপারটা, এই র্যাপারটা লেফট এবং রাইটে অটো, অর্থাৎ সে সেন্টার্ড হবে। লেফট রাইট যেহেতু পরেরটা, সেহেতু আমি অটো করে দিলাম। আর ওপরের নিচে আমরা বলে দিলাম যে ওপরের নিচে কোনো কিছু করার দরকার নেই, সেখানে 0 থাকবে। এটার মানে হচ্ছে মার্জিন 0 অটো। তো এখন আমরা এটাকে সেভ করে ফেলি, সেভ। তারপরে আমরা যদি দেখি যে দেখবো যে আমাদের ওয়েবসাইটটা আমরা 700 পিক্সেল দিয়েছিলাম, 700 পিক্সেল হয়ে গেছে এবং সে কিন্তু সেন্টারে চলে আসছে। যদি আমরা এইভাবে সেন্টার করতে চাই, এইভাবে সেন্টার করতে পারবো। আচ্ছা, তো এখন এই যে উপরের যে ব্যানারটা, এই ব্যানারটার উপরে একটু মার্জিন হয়ে গেছে। তো বিভিন্ন প্রকারের এরকম মার্জিন চলে আসবে। সেই মার্জিনগুলো যাতে না আসে সেজন্য আমাদের একটা প্রাইমারি রিসেটর আমরা ইউজ করব।
যে অন্য সিএসএস যেন চলে না আসে, কারণ আমরা এখানে সিএসএস দিচ্ছি, আমরা যেটা দিব সেটাই হতে হবে, অন্য সিএসএস যেন ডিফল্ট ভাবে না চলে আসে। সেই জন্য প্রাইমারি রিসেটার হচ্ছে স্টার মার্জিন 0 প্যাডিং 0, অর্থাৎ এইটা হচ্ছে প্রাইমারি রিসেটার। দেখবেন এখন উপরে যে মার্জিনটা ছিল এই মার্জিনটা নাই, কোনোটাতে সাথে মার্জিন যেন না চলে আসে, মার্জিন এবং প্যাডিং কোনোটাই যেন না চলে আসে। আর মার্জিন এবং প্যাডিং কিভাবে কাজ করে সেটা আমি বোঝাই দিচ্ছি একটু পরে। তো এখন এই ইমেজটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব? আমরা প্রথমে আমাদের কোডিং দেখতে হবে। এই হচ্ছে আমাদের কোডিং, আমরা এই ইমেজকে সিএসএস দিয়ে সিলেক্ট করতে যাচ্ছি। তাহলে এটাকে কিভাবে সিলেক্ট করব? এখানে অ্যাঙ্কর নাই, এখানে আমাদের সিলেক্ট হতে পারে হচ্ছে ডট হেডার দিয়ে আমরা সিলেক্ট করব ডিপটাকে, আর তারপরে তার মধ্যে আছে কি আইএমজি। তো আমরা এখানে সিএসএস সিলেক্ট করতে পারি ডট, এই হেডারের নিচেই নিব, এখানে ডট হেডার আইএমজি। এটার মানে হচ্ছে আমি ওই ইমেজটাকে সিলেক্ট করলাম, অন্য কোনো ইমেজ না। কিন্তু আমার যদি মেইন মেনুর মধ্যে কোনো ইমেজ থাকে সেটা কিন্তু এই সিএসএস দিয়ে সিলেক্ট হবে না। অর্থাৎ ক্লাস নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে ডিভিশনের নির্দিষ্ট কোনো এলিমেন্টকে যদি আমি স্টাইল দিতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে তার আগে যেই ডিভিশন সেই ডিভিশন দেন ক্লাসের নাম নিয়ে আমরা কিন্তু এটাকে স্টাইল দিতে পারবো। তো আমি এই ইমেজটার উইডথ কত হবে বলেন তো? 700 পিক্সেলের বেশি অবশ্যই হবে না, যদি বেশি থাকে সেক্ষেত্রেও আমরা এখানে উইডথ 700 পিক্সেল। এখন উইডথ যদি 700 পিক্সেল করি, হাইট যদি অত বড়ই থাকে তাহলে ইমেজটা কিন্তু এরকম চাপা হয়ে যাবে। সেই জন্য আমরা কি বলবো, হাইট অটো। সে ইচ্ছা মতো তার যতটুকু উইডের জন্য যতটুকু হাইট লাগে সে ততটুকুই নেবে। তো এবার দেখেন যে এই ইমেজটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছিল। এখন কিন্তু আমি যদি রিফ্রেশ দেই সেক্ষেত্রে দেখবো যে আমাদের এই ইমেজটা লেখার সাথে একদম সমান আছে, অর্থাৎ আমি কিন্তু ঠিক করে নিলাম। তো এই হচ্ছে আমার একটা বেসিক টেমপ্লেট। এখন মেনুটা তৈরি করতে হবে। মেনু তৈরির জন্য আমাদের কিছু অংশ জানতে হবে। তো যেমন দেখেন মেনুর এই যে ডট ডটগুলো কে দিয়েছে, অটো বাই ডিফল্ট চলে আসছে, আমাদের ডট ডটগুলো উঠাতে হবে। এই যে মেনুটা, এই মেনুটা হচ্ছে এইদিকে নিয়ে আসতে হবে, ফ্লোট লেফট করতে হবে। তো কোনো একটা এলিমেন্টকে যদি আমি পাশাপাশি দিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট করে সেগুলোকে পাশাপাশি দেওয়া যায়। তো সেই জন্য যেখানে ফ্লোট লেফট ইউজ করব, যেমন আমি এখানে যাই, মেইন মেনু যেটা আছে, মনে করেন মেইন মেনুর এখানে এই ব্যাকগ্রাউন্ডটা হবে রেড, বা এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হচ্ছে ব্লু। আমি যদি ব্লুই দিতে চাই সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে ব্লু দিতে পারবো, রেড দিতে পারবো। তো আমরা রেড দিই। তো এখানে আমরা প্রথমত রেড দিয়ে দিই, অর্থাৎ মেইন মেনুর ব্যাকগ্রাউন্ড, মেইন মেনু যে ডিভ, এই ডিভের ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, মেইন কন্টেন্ট হয়ে গেছে, সরি। মেইন মেনুর ব্যাকগ্রাউন্ড রেড। এবার দেখেন মেইন মেনুর ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এগুলোর কালার সাদা করতে হবে। লালের মধ্যে নীল কিন্তু দেখে ভালো লাগছে না, বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমরা মেইন মেনুর মধ্যে কি নিয়েছিলাম, মেইন মেনুর মধ্যে আমরা নিয়েছিলাম ইউএল, মনে আছে? ইউএল এর মধ্যে কি আছে, এলআই আছে। এলআই এর মধ্যে কি আছে, এ আছে, অর্থাৎ এলআই এর মধ্যে অ্যাঙ্কর আছে। এইভাবে সিলেক্ট করতে হবে প্রত্যেকটা আইটেমকে। আমরা যদি সিলেক্ট করতাম যে মেইন মেনু এ, তাহলে আমাদের হতো না। তাহলে দেখা যাচ্ছে মেইন মেনুর মধ্যে যদি অন্য কোনো এ থাকতো তাহলে সেটাও মেনু হয়ে যাইতো। আমরা যাচ্ছি ইউএলটাকেই মেনু করতে, সেই জন্য এভাবে সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করার নাম হচ্ছে নেস্টেড সিলেক্ট, অর্থাৎ নেস্টেড মানে হচ্ছে নেস্টেড। আমি এটা দেখাই দিব আর কি আরো যখন অ্যাডভান্সে যাব। নেস্টেড, NESTED, নেস্টেড। আচ্ছা, তো এখন ইউএল এ যেটা, আর মানে ইউএল মানে হচ্ছে কি, আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টকে আমরা চাচ্ছি যে তার বাটনগুলো, অর্থাৎ ওই গোল গোল যেগুলো না আসুক। সেই জন্য আমরা কি করব, লিস্ট স্টাইল নান। তাহলে কি হবে, আমি এখানে রিফ্রেশ করি, এইগুলো চলে গেল। এখন লিস্ট স্টাইল নান, এলআই কি করব হচ্ছে ওভারফ্লো, সরি ফ্লোট লেফট। ফ্লোট লেফট করলে আমাদের একটা সমস্যা হবে। ফ্লোট লেফট করলে কাজ হচ্ছে এই হোমটা জায়গা দিয়ে দেবে পরের এলিমেন্টকে, চলে আসো। তো শেষে যখন আদার্স হয়ে যাবে, আদার্সও কিন্তু জায়গা দিয়ে দেবে, যে পরে কোনো এলিমেন্ট থাকলে সেও চলে আসে। তো আমরা চাচ্ছি না যে মেইন মেনু থেকে সে হচ্ছে অন্য কন্টেন্ট মেইন মেনুর মধ্যে চলে আসুক। এই যে কন্টেন্ট আরেকটার মধ্যে ওভারল্যাপ হওয়া, এটাকে বলা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো মানে কি, এমনি নর্মালি আমরা কি বুঝি,
ফ্লো করা উপচায় পড়া একটা পানি যদি একটা আমি গ্লাসের মধ্যে দিলাম, পানি ঢেলেই যাচ্ছি, সেই পানিটা কিন্তু ওভারফ্লো করবে, চলে যাবে। তো আমি যদি ওভারফ্লোটাকে সরাই দেই অর্থাৎ নাই করে দেই, সেজন্য আমাকে লিখতে হবে যে এখানে হচ্ছে মেইন মেনুর মধ্যে আমি চাচ্ছি না আসুক, অর্থাৎ ওভারফ্লো না হোক, সেই জন্য ওভারফ্লো হিডেন দিলে মেইন মেনুর মধ্যে টোটাল যতটুকু জায়গা সে ততটুকু জায়গায় দখল করবে, তার জায়গাতে সে আসতে দেবে না, অর্থাৎ কোনো কন্টেন্টকে ওভারফ্লো করতে দেবে না। এই হচ্ছে ওভারফ্লো। কখন ব্যবহার করব? যখন দেখবো যে আমরা ফ্লোট লেফট করে অন্য কন্টেন্ট আমার মধ্যে চলে আসছে, তখন আমরা ওভারফ্লো করব। এই হচ্ছে কথা। এখন এই মেনুটা দেখতে সুন্দর লাগছে না, এই মেনুটা দেখতে আরো সুন্দর লাগবে যদি আমরা LIA স্টাইল দিই, অর্থাৎ LIA এর কালারটা তো এখানে চেঞ্জ আছে। তো LIA আমরা এখন বলবো যে এইটার কালার হোক কালার সাদা, তারপরে এটা একটু ফাঁকা ফাঁকা করে দিব, সেই জন্য প্যাডিং 10 পিক্সেল, অর্থাৎ প্যাডিং দিলে চারপাশে একটা জায়গা হবে। যেমন দেখেন এই যে প্যাডিং দিলাম, এই প্যাডিং দিলে চারপাশে জায়গা হবে, কিন্তু হলো না, কারণ হচ্ছে এইটাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটার ডিসপ্লে ব্লক করতে হবে, ব্লক আকারে। আমরা চাচ্ছি কি মেনুটা ব্লক আকারে হোক। যেমন এই যে এই মেনুটা কি, এটা একটা ব্লক, আমি যদি এখানে যাচ্ছি এই যে মানে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে একটা ব্লক হচ্ছে না, এইটাকে বলছে ব্লক, অর্থাৎ লিঙ্কেরও ব্লক হতে হবে। তো প্যাডিং ব্লক ছাড়া কাজ করবে না, এখানে ডিসপ্লে ব্লক। এবার দেখেন এবার কিন্তু প্যাডিংটা কাজ করবে, অর্থাৎ আমরা কিন্তু ফাঁকা ফাঁকা করে দিয়েছি বলে এখন কিন্তু মনে হচ্ছে যে আমরা একটা মেনু নিয়ে আসছি। এখন এই যে মেনুর নিচে আন্ডারলাইনটা মনে করেন আমি চাচ্ছি না, আন্ডারলাইন যদি মুছে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশন না, অর্থাৎ আমরা চাচ্ছি যে এখানে টেক্সট ডেকোরেশনটা না আসুক। টোটাল ওয়েবসাইটের ফন্ট আছে কি টাইমস নিউ রোমান নামের একটা ফন্ট। আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে জাস্ট আমি এখানে টোটাল ওয়েবসাইটে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে লিখতে পারি বডি, অর্থাৎ বডি ফন্ট ফ্যামিলি এরিয়াল। তো ফন্ট ফ্যামিলি এরিয়াল দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা অন্য ফন্টও ইউজ করবো। তো এখন কিন্তু ওয়েবসাইটের ফন্টগুলো দেখতে একটু ভালো মানের মনে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে মেইন মেনুর উপরে আমি কার্সর নিয়ে যাচ্ছি, এখন তো ইউজারকে বুঝতে দিতে হবে যে আমি এখানে কার্সর নিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমাদের এখানে আমরা কিন্তু এখানে নিতে পারি যে ULLIA হোভারের মানে হচ্ছে কার্সর যখন নিয়ে যাব তখন এই CSSটা অ্যাক্টিভেট হবে। যেমন আমি যদি বলি হোভারের ব্যাকগ্রাউন্ড হবে 000, মানে হচ্ছে কালো রঙের ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা এখানে যাই, এখানে গেলে এই যে অর্থাৎ মেইন মেনুর ব্যাকগ্রাউন্ডটা কালো হচ্ছে। আচ্ছা, আজকে একটু মোটামুটি মানে প্রেসার দিয়ে দেওয়া হয়েছে আপনাদের। হ্যাঁ, আগে থেকে টিউটোরিয়ালগুলো দেখছেন না? ওকে, গুড। আচ্ছা, হ্যাঁ, আগে থেকে দেখলে অনেক ভালো, আপনারা দ্রুত আগালে আমার জন্যও ভালো। তো এখানে আমরা মেনুটা তৈরি করলাম, তারপরে আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টকে এখন আমাদের ডিভাইড করতে হবে। মনে করেন মেনুর নিচে আমি একটু জায়গা যাচ্ছি, তারপরে কন্টেন্ট আসুক মেইন মেনু এরিয়ার নিচে, অর্থাৎ মেইন মেনুর নিচে আমরা এখন কি করব, এখানে মার্জিন বটম 20 পিক্সেল, অর্থাৎ আমি এখানে নিচে মার্জিন চাচ্ছি, ডানে বামে অন্যদিকে কোথাও না। সেক্ষেত্রে আমরা কিন্তু স্পেসিফাই করে দিলাম। এখন দেখেন যে সে হচ্ছে মেইন মেনু দেন মার্জিন বটম 20 পিক্সেল নিয়ে আসলো। আমি যদি মনে করি হেডিং এর নিচে আর একটু জায়গা দরকার, তাহলে এখানে আমি কি করতে পারি, মেইন মেনু H1, সরি মেইন কন্টেন্টের মধ্যে আছে ওইটা, মেইন কন্টেন্ট H1 মার্জিন বটম 20 পিক্সেল। অর্থাৎ আমাকে জানতে হবে যে আমি কার নিচে কাকে স্টাইল দিতে চাচ্ছি। আমি এখন দিতে চাচ্ছি যে একে, আমি যদি ওপরেরটা দিয়ে দিই তাহলে তো অবশ্যই হবে না, তাই না? সিলেক্টর সম্পর্কে ভালো করে জানতে হবে। এখন আমাদের কিন্তু এটার নিচেও একটা ফাঁকা চলে আসছে এরকম। এখানে প্যারাগ্রাফের নিচেও মার্জিন দরকার আমাদের, যেহেতু আমরা মার্জিন অমিট করে দিয়েছি ডিফল্ট মার্জিন। তো সেই জন্য আমরা এখানে কি করব, মেইন মেনু এখানে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, এটারও মার্জিন বটম দেব, এটারও মার্জিন বটম দিলে এই যে এক একটা প্যারার নিচে আরেকটা মার্জিন হবে এরকম। তো এইভাবে আমি কিন্তু মার্জিন দিতে পারি। তো এখন আসেন ফ্লোটিং সম্পর্কে একটু জানি। ফ্লোটিং মানে হচ্ছে আমরা এখানে ফ্লোট করলাম যে যার যত উইড লাগে সে তত উইড নেবে, কিন্তু আমি এখানে চাচ্ছি একটা নির্দিষ্ট উইড, অর্থাৎ আমি 700 পিক্সেলের মধ্যে চাচ্ছি যে আমার সাইড বার হোক 250, তাহলে আমার কন্টেন্ট কত হবে,
450, কিন্তু সাইড বার আর কন্টেন্ট যদি পরস্পরের সাথে জোড়া লেগে থাকে তাহলে কিন্তু আমাদের হচ্ছে ওইখানে ভালো হবে না দেখতে, তার মাঝখানে একটু ফাঁকা দিতে হবে। তাহলে আমরা কি করব, কন্টেন্টের মার্জিন রাইট দেব অথবা আমরা সাইড বারের মার্জিন লেফট দিব, যে কোনো একটা দিতে পারি। তো আমরা সাইড বার থেকে শুরু করি। তো এখানে সাইড বার হচ্ছে আমার কি হবে, ফ্লোট রাইট, অর্থাৎ সাইড বার যাবে ডান দিকে। আর এটার উইড দিব আমি 250 পিক্সেল, মার্জিন লেফট দিব 20 পিক্সেল। তারপরে কি করব, এখানে হচ্ছে মেইন কন্টেন্টে যাতে নিচে ফুটারকে ওভারল্যাপ না করে সেই জন্য এখানে ওভারফ্লো দিয়ে দিব, ওভারফ্লো হিডেন। যেখানে ফ্লোট লেফটের ব্যবহার সেখানে কিন্তু ওভারফ্লো ব্যবহার করতে হবে। আর কন্টেন্টের জায়গাতে আমরা এখানে কি করব, কত উইড হচ্ছে বলেন তো, 430 পিক্সেল। কেন, আবার 250 ওখানে আর 20 ওখানে ও নিয়ে নিছে, এই জন্য আমাদের 400 ইয়ে। তারপরে এখানে ফ্লোট, এটা কোন দিকে আসবে, লেফট, অর্থাৎ বাম দিকে আসবে। তাহলে এবার দেখেন যে সে হচ্ছে এখানে নিয়ে নিছে আর এখানে হচ্ছে ইয়ে করে নিছে। এখন এই লিস্টও আমি চাচ্ছি না যে এই লিস্ট হোক। এই লিস্ট যদি আমি না চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওই লিস্ট যদি আমি না চাই সেক্ষেত্রে আমরা ওই ইউএলটা আছে কার মধ্যে, সাইড বারে, এখানে লিস্ট স্টাইল নাম। আর আরেকটা কাজ করি, সাইড বার ইউএল এলআই নিয়ে রাখি, এর মধ্যে এলআই এর মধ্যে কি হবে, এর আমি এখানে প্যাডিং দেই, প্যাডিং বটম, অর্থাৎ আমি প্যাডিং লেফট লাগবে না, প্যাডিং রাইট লাগবে না, অর্থাৎ আমি চাচ্ছি এলআই এর এক একটা ইয়ের মধ্যে ফাঁকা হোক। তো এলআই এর মধ্যেও দেওয়া যাইতে পারে, এলআই এতেও দেওয়া যেতে পারে। যেমন আমি এখানে এলআইতে দেই, এলআইতে যদি এখানে দেই মার্জিন বটম 10 পিক্সেল, অর্থাৎ আমি চাচ্ছি কি যে এটা লিস্ট চলে গেলে আর এর নিচে নিচে ফাঁকা হবে, এই যে এর নিচে নিচে ফাঁকা হয়ে গেছে। এখন এটা যদি কালার চেঞ্জ করতে চাই, যেমন কালার যদি আমি কালো চাই সেক্ষেত্রে কোথায় দেবো বলেন তো, এই কালারটা হচ্ছে এলআই এর, সেই জন্য আমি এতে দিব হচ্ছে কালার 666, মানে একটু ধূসর কালার। আর এখানে আমি দিলাম টেক্সট ডেকোরেশন, আমি চাচ্ছি আন্ডারলাইন আসুক, টেক্সট ডেকোরেশন না। তাহলে এখানে আমাদের এইটার কালার চলে যাবে এবং টেক্সট ডেকোরেশনটাও চলে যাবে। এখন মনে করেন এর নিচে একটা করে দাগ হলে আমাদের সুন্দর হতো, এই দাগ মানে হচ্ছে বর্ডার। তো আমরা যদি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে এলআই এর বর্ডার দেই, বর্ডার বটম। বর্ডার বটমে 3টা পার্ট, বর্ডার অনেক রকমের হয়। বর্ডার হচ্ছে প্রথম পার্ট হচ্ছে আপনার বর্ডারটা কতটুকু মানে মোটা হবে, তারপরে এটা হচ্ছে বর্ডার হচ্ছে স্টাইল হচ্ছে 3টা, একটা হচ্ছে সলিড, একটা একদম সলিড বর্ডার, আরেকটা হচ্ছে ড্যাশ 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 আকারে, আরেকটা হচ্ছে ডট 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 আকারে। তো আপনি কোনটা চান সেটা। আর তারপরে এটা হচ্ছে কালার। তো আমি এখানে প্রথমে দিব হচ্ছে 1 পিক্সেল চাচ্ছি বর্ডার, তারপরে চাচ্ছি সলিড, তারপরে কালারটাও চাচ্ছি ওই একই কালার 666। তাহলে এখানে হচ্ছে আমাদের এরকম বর্ডার হবে এক একটার নিচে। আর যদি আমি চাই ডটেড, ডটেড দিলে এরকম হবে ডট ডট। আর এখানে যদি দিই ড্যাশেড, এখানে দিলে ড্যাশ ড্যাশ হবে। যদি কালার চেঞ্জ করতে চান এখানে কালারের কোড দিতে হবে অথবা কালারের নাম দিতে হবে, দিলে সেইটার ইয়েটা এরকম হবে। এরপরে মনে করেন ফুটারে আমি চাচ্ছি যে এরকম লাল হোক ফুটারে ব্যাকগ্রাউন্ড। তো ফুটারের যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড রেড, যদি ব্যাকগ্রাউন্ড রেড দিতে চাই এখানে ফুটারে ব্যাকগ্রাউন্ড রেড হবে। আবার এখানে কালার সাদা, কালার সাদা দিলাম। মনে করেন আমি প্যাডিং দিতে চাই সেক্ষেত্রে প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল দিলাম, এই যে এখানে তার প্যাডিং হয়ে গেল। এরপর মনে করেন আমি চাচ্ছি লেখাটা মাঝখানে যাবে, সেক্ষেত্রে আমি কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে সিএসএস দিয়ে আমি একটা ওয়েবসাইটের আমূল পরিবর্তন করে ফেলতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যে লেআউটটা এখানে করলাম অনলি আমরা HTML এবং CSS দিয়ে ব্যবহার করলাম। এখানে আরো অনেক CSS কোড আছে, যেই CSS কোডগুলো আপনি নতুন শিখছেন, যেমন টেক্সট অ্যালাইন সেন্টারের আর কি হতে পারে, টেক্সট অ্যালাইনের আর কি হতে পারে, এটা আপনাকে শিখে নিতে হবে। লেফট হতে পারে, রাইট হতে পারে, মাঝখানে হতে পারে, জাস্টিফাই হতে পারে, এই জিনিসগুলো কিন্তু শেখার দায়িত্ব আপনার। অর্থাৎ আপনি CSS এ এখানে আপনি দেখলেন যে ফন্ট ফ্যামিলি, এটা সম্পর্কে আমি আরো জানতে চাই, তাহলে কি করব, এখানে জাস্ট এখানে কপি করবেন, কপি করে আপনি গুগলে গিয়ে লিখবেন ফন্ট ফ্যামিলি CSS, এটা লিখলে হবে। অথবা এই যে
মানে লিখলেই W3 স্কুলস আসবে, আর W3 স্কুলস থেকে আপনি এখানে জানতে পারবেন যে ফন্ট ফ্যামিলি এটা দেওয়া যায়। ডেফিনেশনটা বুঝে নেবেন যে কিভাবে হচ্ছে ফন্ট ফ্যামিলিটা। ফন্ট ফ্যামিলিটার এখানে সেপারেট ইজ ভ্যালু উইথ এ কমা, ঠিক আছে। এই টোটালটা পড়বেন, পড়ে এখানে দেখবেন। আবার আপনি চাইলে এখানে হচ্ছে ট্রাই ইট, আমি দেখতে চাই, ওদের এখানে প্র্যাকটিস করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে দেখে নিতে পারি যে এখানে কি হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, এরকম। তো আপনি এখান থেকে মানে পড়ে নেবেন। এখন আমি ক্লাসে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখেন, আপনার আউটসাইড দেখার দরকার নেই আপাতত, যেহেতু আপনারা নিউ লার্নার, সেহেতু আপনি এখানে উইড দেখে নেবেন। উইড আমি বাড়ালে কি হচ্ছে, আমাদের চেঞ্জটা কোথায় হচ্ছে। তো যত সিএসএস শিখছেন, সিএসএস যত ভালো করে শিখবেন আপনার মার্কেট প্লেসে কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি, ঠিক আছে। সিএসএসটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এইচটিএমএল একবার এইচটিএমএল মার্কআপ করলেই হয়ে যাবে। এখন মনে করেন আমি একটা ওয়েবসাইট এখানে চাচ্ছি যে সব পিঙ্ক হবে, পিঙ্ক কালার আমি সিএসএস না জানলে চেঞ্জ করতে পারবো? পিঙ্ক, এখানে আমি দিলাম পিঙ্ক, দিয়ে আমি কিন্তু এখানে আমার কালার কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছি ইচ্ছা মতো। আমার যে কালার দরকার সেই কালার আমি নিতে পারছি। অর্থাৎ আপনাদের সিএসএসটা খুব ভালো করে শিখে নিতে হবে। লিস্ট স্টাইল আর কি হতে পারে, লিস্ট স্টাইল নান আছে, আর কি হতে পারে এখানে, সেই জিনিসগুলো আমি জেনে নেই। লিস্ট স্টাইল প্রপার্টি, লিস্ট স্টাইল এখানে কি হতে পারে, এখানে হচ্ছে এই যে লিস্ট স্টাইলে আপনি যদি মনে করেন এই যে লাল রঙের এরা আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, অর্থাৎ এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমার লাগবে, লেগে সেটা আমি এখানে এভাবে দিতে পারবো যে স্কোয়ার ইউআরএল দিয়ে আমি লিস্ট স্টাইলের একটা লিস্ট এখানে নিয়ে আসতে পারবো। তো এই জিনিসগুলো আপনাদের যেগুলো জানবেন সেগুলো তো জেনেই রাখবেন, আর যেগুলো বুঝতে সমস্যা হবে সেগুলো নোট করবেন। বুঝতে পারছেন? তাহলে আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ।